পড়ছিলাম নবরূপা, কলমে অনামিকা তাহসিন রোজা। সমাপ্তি পর্ব। ইয়াহিয়া কবির স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি নিজের ছেলে বউকে আগামী 7 দিন এ বাড়ির চৌকাঠের আশেপাশেও দেখতে চান না। সহমত হয়েছেন আয়েশা বেগমও। এমন কঠিন সিদ্ধান্ত নেওয়ার পেছনে কারণটা হলো ইরফান যেন বউ বাচ্চা নিয়ে হানিমুনের পর্বটা খতম করে আসে। কথাটা শুনে নিহারিকা অস্বস্তিতে পড়েছে। সে তো আয়েশা বেগমের কাছ থেকে কথাটা সেদিন শুনে বুঝেছে ইরফানের বোধহয় ইচ্ছে নেই। তাই নিহারিকা ইরফানকে বলল, আমি কোথাও ঘুরতে যেতে চাই না, আপনার উপর কোনো জোর নেই। কিন্তু ইরফান উল্টো ধমক দিয়েছে নিহারিকাকে। ইনায়া ও নিহারিকাকে নিয়ে কখনোই একটু ঘোরাঘুরি করা হয়নি। কয়েকদিনের জন্য বাড়ির বাইরে থেকে একটু আনন্দ করলে সমস্যাটা কোথায়? তাই ইরফানের সম্মতি দিয়েছে এবং সাফ সাফ নিহারিকাকে জানিয়ে আগামীকাল দুপুরেই তারা চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যাবে। প্রথমে এখান থেকে গাড়িতে করে তারা যাবে রাশেদের বাড়িতে, তারপর সেখান থেকে যাত্রা শুরু করবে। হুট করে নিহারিকার উপর চাপ আসায় রীতিমতো কোমর বেঁধে ব্যাগ গোছানো শুরু করেছে সে। ইনায়াও গুটি গুটি পায়ে নিহারিকার পিছু পিছু ঘুরছে এবং আদো আধো স্বরে কথা বলছে। ইরফান কলেজ থেকে 7 দিনের ছুটি নিয়েছে ইতোমধ্যে। বিকেলের দিকে কলেজ থেকে বাড়ি ফিরল ইরফান। নিহারিকা প্রায় সব কিছু গোছগাছ করে ফেলেছে। রাতে বাকিটুকু করে তারা কালই বেরোতে পারবে। ইনায়াকে কোলে নিয়ে ঘুম পাড়ানোর পরপরই হুট করে নিহারিকার মাথা ঘুরতে শুরু করলো। কেমন যেন অস্বস্তি লাগতে শুরু করলো। বিশ্রাম নিতে সে নিজেও ইনায়ের সাথে বিছানায় শুয়ে পড়ল। একসাথে দুজনেই ঘুমিয়ে পড়ল। ইরফান কলেজ থেকে ফিরে ঘরে এসে এই দৃশ্য দেখে মুচকি হাসল। ফ্রেশ হয়ে এসে ছবি তুলে নিল মিষ্টি মুহূর্তটার। এরপর ইনায়াকে আদর করে দিয়ে নিজেও তাদের পাশে শুয়ে পড়ল। নিহারিকার ঘুম হালকা ছিল। পাশে কেউ শুয়েছে অনুভব করতেই চট করে চোখ খুলে পাশ ফিরে তাকালো। ইরফানকে দেখে তড়িঘড়ি করে বলল, আপনি এসে গেছেন। সরি, আমি ঘুমিয়ে পড়েছিলাম, চোখ লেগে এসেছিল। ইরফান মাথা নেড়ে বলল, সমস্যা নেই, ঘুমো, আমিও ঘুমোবো। নিহারিকা মুচকি এসে আবারও ইনায়ের দিকে ফিরল। বলল, খেয়েছেন? হুম। ইরফান এগিয়ে এসে শোয়া অবস্থাতেই পেছন থেকে জড়িয়ে ধরল নিহারিকাকে। চোখ থেকে ঘুম উড়ে গেল নিহারিকার। ইনায়ের পিঠে বোলানো হাতটাও থমকে গেল। কোনো মতে সে ইরফানের দিকে মুখ করে বলল, কি হয়েছে? ইরফান ভ্রু কুঁচকাল। কিছু না তো। তো জড়িয়ে ধরছেন কেন? ঘুমানোর জন্য। চুপচাপ থাকো, নড়ানড়ি করলে মার খাবে। নিহারিকা দীর্ঘশ্বাস ফেলে বলল, চট্টগ্রামে আগে কখনো গিয়েছিলেন? হুম, কলেজ থেকে একবার ট্যুরে গিয়েছিলাম। ও, তুমি এত কাঁপছো কেন? নিহারিকা চোখ পিট পিট করে তাকিয়ে সন্ধিহান কণ্ঠে বলল, আসলেই কাঁপছি। তাই তো দেখছি। এত গরমে হুট করে ঠান্ডা লাগছে কেন বুঝতে পারছি না। মাথাটাও ঘুরছে, এজন্য বোধহয়। ইরফান দীর্ঘ দৃষ্টি ফেলে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, জ্বর তো আসেনি, ঘুমিয়ে পড়ো, ঠিক হয়ে যাবে। নিহারিকাও মনে হয়েছিল ঠিক হয়ে যাবে, কিন্তু রাতে আবারও খারাপ লাগতে শুরু করলো তার। শরীর দুর্বল হয়ে এলো, মাথা ঘুরতে থাকলো এবং মুখটাও ফ্যাকাশে হয়ে গেল। হুট করে এমন হওয়ার কোনো কারণ বুঝতে পারল না ইরফানও। কোনো মতে রাতের খাবারটা শেষ করার পর নিহারিকার মাথায় হুট করে ভাবনার উদ্রেক হলো। সে ঠোঁট কামড়ে কিছুক্ষণ ভেবে ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। খুব সূক্ষ্ম দৃষ্টিতে নিজেকে পরখ করে দীর্ঘশ্বাস ফেলল এবং মুখ ধুয়ে নিল ঠান্ডা পানিতে। সেই রাতটা বেশ অদ্ভুতভাবেই কাটল তার। সকাল থেকে আয়েশা বেগম তোড়জোড় শুরু করেছেন। ছেলে বউ বাইরে ঘুরতে যাচ্ছে, সেই কারণে তিনি বিভিন্ন তরিতরকারি তৈরি করে বাটিতে ভরছেন যেন তারা খেতে পারে। এছাড়াও ড্রাই ফ্রুটস এবং বিভিন্ন লাড্ডু হালুয়ার বক্স ভরে দিচ্ছেন ভদ্রমহিলা। নিহারিকার দেখে মনে হলো তারা কোনো মিশনে যাচ্ছে। ইরফানের সকাল সকাল প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে বেরিয়ে পড়েছে। এদিকে নিহারিকার মাথায় অন্য এক চিন্তা ঘুরঘুর করছে। সে কোনো মতে ইনায়াকে খাইয়ে দাইয়ে গোসল করিয়ে দিল। দুপুরের মধ্যে সমস্ত কাজ শেষ করে বাকি গোছগাছও সেরে ফেলল। ইয়াহিয়া কবির ছেলেকে নির্দেশ দিলেন ঠিকমতো দেখে শুনে গাড়ি চালাতে। ইনায়া নিহারিকার গলা ধরে ঝুলে আছে সেই সকাল থেকে। আয়েশা বেগম দেখছেন আর অবাক হচ্ছেন। বাচ্চারা বুঝি আদর ভালোবাসা পেলে এভাবেই গলে যায়? কয়েকদিনের মধ্যেই কেমন করে যেন ইনায়া নিহারিকার জন্য পাগল হয়ে উঠল। এমন এক অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে তাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। অবশ্য মা বলে কথা, কোনো সন্তানই বাচ্চাকালে তার মাকে ছাড়া থাকতে চায় না। দুপুরের খাবারটা খেয়ে ব্যাগট্যাগ নিয়ে বেরিয়ে পড়ল ইরফান, নিহারিকা ও ইনায়া। ইনায়াকে ভীষণ মিষ্টি করে সাজিয়ে দিয়েছে নিহারিকা। সেও আজ ভীষণ খুশি। গাড়িতে উঠে স্টিয়ারিং ধরে খেলতে শুরু করলো ইনায়া।
ব্যাক সিটে সমস্যা, ব্যাগ লাগেজ উঠিয়ে ইরফানও ড্রাইভিং সিটে বসে পড়ল। আয়েশা বেগম ও ইয়াহিয়া কবিরকে বিদায় জানিয়ে তারা বিদায় নিল কবির মহল থেকে। গাড়িটা ধীরে ধীরে বেরিয়ে এলো কবির মহলের গেট পেরিয়ে। দুপুরের রোদটা নরম হয়ে এসেছে, আকাশে হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। সড়কের দুই পাশে মাঝে মাঝে সবুজের বিস্তার, গাছের সারি, মাঝে মাঝে ছোট্ট ছোট্ট বাজার দোকান। গাড়ির ভেতরটাও অদ্ভুত এক শান্তিতে ভরে আছে। স্টিয়ারিং ধরে বসে আছে ইরফান তার দৃষ্টির সামনে, কিন্তু মাঝে মাঝে সেই দৃষ্টি চলে যাচ্ছে পাশে বসে থাকা তার পুরো পৃথিবীর দিকে। ইনায়া হাসতে হাসতে জানালার বাইরে হাত নেড়ে দিচ্ছে, আর তাকে কোলে নিয়ে বসে নিহারিকা তার চুল ঠিক করে দিচ্ছে। একটা ছোট্ট সংসার, চলন্ত জীবন্ত। হালকা হেসে ইরফান বলল, আমার মামনি কোথায়? ইনায়া খিলখিল করে হেসে উঠল। নিহারিকা চোখ রাঙিয়ে বলল, খবরদার ওকে কোলে নেওয়ার চিন্তা করবেন না, আমাদের ডিস্টার্ব করবেন না, চুপচাপ গাড়ি চালান। চালাচ্ছি তো, কিন্তু আমার কো পাইলট তো ব্যস্ত। নিহারিকা একটু লজ্জা পেল। আমি ব্যস্ত না, তাহলে একটু এদিকে তাকাও। নিহারিকা ফিক করে হাসল। গাড়ির ভেতরের বাতাসটা যেন একটু বদলে গেল। কিছুক্ষণ কেউ কিছু বলল না, শুধু গাড়ির শব্দ আর দূরে বয়ে যাওয়া রাস্তা। ইরফান ধীরে বলল, নিহা, এখন ঠিক আছো? মেডিসিনটা নিয়েছো? হ্যাঁ নিয়েছি, এখন ঠিক আছি, সমস্যা নেই। ইরফান স্বস্তির শ্বাস ফেলে বলল, জানো, আমি কখনো ভাবিনি এমন একটা দিন আসবে। নিহারিকা তাকালো। কেমন দিন? এই যে আমরা তিনজন একসাথে কোথাও যাচ্ছি, কোনো ভয় নেই, কোনো অস্বস্তি নেই, কোনো পিছুটান নেই, আছে শুধু শান্তি। নিহারিকার ঠোঁটে হালকা হাসি ফুটল। আমিও ভাবিনি। একটু থামল সে। আমি তো ভেবেছিলাম এই সংসারে আমি শুধু দায়িত্ব পালন করব। ইরফান এক ঝলক তাকালো তার দিকে, বলল, আর এখন? নিহারিকা জানালার বাইরে তাকালো। বাতাসে তার চুল উড়ছে হালকা। এখন মনে হয় এই সংসারটাই আমার। পুরোপুরি কথাটা বলার সময় তার গলায় একটা নরম কম্পন ছিল। ইরফানের হাত স্টিয়ারিংয়ে শক্ত হলো একটু। আমারও তাই মনে হয়। আগে মনে হতো আমি শুধু একটা দায়িত্ব পালন করছি, একজন বাবার দায়িত্ব, কিন্তু এখন আমি বেঁচে আছি, বাঁচার মতো বাঁচছি। নিহারিকা তাকালো এবার। ইরফান খুব শান্ত গলায় বলল, তুমি আসার পর থেকেই সব কিছু বদলে গেছে। নিহারিকার চোখে পানি চিকচিক করলো। আপনি আগে বলেননি কেন? ইরফান হালকা হেসে বলল, বলতে শিখিনি। আর এখন? এখন শিখছি। একটু থেমে খুব আস্তে বলল, তোমার কাছ থেকেই শিখছি। নিহারিকা হাসল। ইনায়া জানালা দিয়ে বড় গাছগুলো দেখে আঙুল তাক করে আধো স্বরে বলল, আম্মু, গাছ। নিহারিকা হাসল। হ্যাঁ মা, গাছ। ইরফান হাসল। কি আশ্চর্য, ইনায়া এখন বাবার থেকে আম্মু বেশি ডাকছে। বাবার ভালোবাসা কি কম পড়ে গেল? ইরফান বলল, জানো নিহা, আমি ভয় পাই এখন। কিসের ভয়? তোমাদের হারানোর। নিহারিকা চমকে তাকালো। ইরফান এবার পুরোপুরি সত্যিটা বলল, আগে কখনো এমন ভয় পাইনি, কিন্তু এখন মনে হয় তোমরা না থাকলে আমি কিছুই না। নিহারিকার চোখ ভিজে উঠল। সে ধীরে বলল, তাহলে ধরে রাখুন। কিভাবে? নিহারিকা একটু হেসে বলল, ভালোবেসে। একটা দীর্ঘ নীরবতা। ইরফান খুব আস্তে খুব ধীরে বলল, বাসি তো। আরও কিছুক্ষণ নীরবতা। মিনিট দশেক পর মহাসড়কে উঠে বামে একটা নির্জন জায়গায় ইরফান গাড়ি থামালো। নিহারিকা অবাক হলো। এখানে থামালেন কেন? ওদিকে এটিএম আছে, আমি টাকা তুলে আনছি, তোমরা থাকো, ডোর লক করে যাচ্ছি। নিহারিকা হেসে মাথা নাড়ল। আচ্ছা। ইরফান রাস্তা পার হয়ে অপর পাশে গেলে নিহারিকা ইনায়াকে নিয়ে খেলা করতে থাকলো। হুট করে নিহারিকার কেমন যেন অস্বস্তি লাগতে শুরু করলো, ঠিক কাল রাতেরই মতো, কিন্তু আরও গভীর, আরও কষ্টকর। বারবার জোরে শ্বাস নিতে থাকলো মেয়েটা। হঠাৎ তার চোখ চলে গেল জানালা দিয়ে বামে, যেখানে রাস্তা নিচু হয়ে গিয়ে ধানের ক্ষেত ছাড়া আর কিছুই নেই। দুপুরের রোদে সব জলজল করছে, কিন্তু কিছু একটা নিহারিকার চোখে পড়ছে না। অজান্তেই অনেকটা সময় ধরে রাস্তার পাশে থাকা ভাঙা পুরনো চায়ের দোকানটার দিকে তাকিয়ে রইল নিহারিকা। দৃষ্টি আটকে রইল তার। দুপুরের তীব্র রোদে চারপাশ ঝলমল করছে, ধানের ক্ষেতগুলো যেন সোনালি আলোয় ভরে উঠেছে, অথচ ওই জায়গাটা অদ্ভুতভাবে নিস্তব্ধ, যেন আলো সেখানে গিয়ে থমকে গেছে। ধীরে ধীরে ভাঙা চায়ের দোকানটার পেছন থেকে কিছু একটা নড়ে উঠল। নিহারিকার বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। তারপর সেটাকে দেখা গেল স্পষ্টভাবে। বেরিয়ে এলো সাদা পোশাকে মোড়ানো লম্বা, অস্বাভাবিক লম্বা একটা অবয়ব, মানুষ আকৃতির, 7 ফুট, তারও বেশি। নিহারিকা ভয় পেল না, কিন্তু হাত পা ঠান্ডা হয়ে এলো তার।
চুপচাপ তাকিয়ে রইল সে। সেই বিশাল আকৃতির মানুষের মতো প্রাণীটার থেকে চোখও সরাতে পারল না। মাথাটা নিচু, যেন ঘাড় ভেঙে সামনে ঝুলে আছে। হাত দুটো শরীরের সাথে ঝুলে আছে অস্বাভাবিকভাবে। আঙুলগুলো লম্বা, কেমন বাঁকা। হাওয়া নেই, তবুও কাপড়টা কাঁপছে। নিহারিকার গলা শুকিয়ে গেল, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তবুও চোখ সরাতে পারছে না সে। ওটা ধীরে ধীরে মাথা তুলল। না, মাথা তোলা না, মনে হলো যেন পুরো মুখটাই কাপড়ের ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে। কাপড়টা ভিজে, কালচে দাগ লেগে আছে জায়গায় জায়গায়, যেন পুরনো কোনো লাশ। হঠাৎই ওটার মাথা ঘুরে গেল সরাসরি নিহারিকার দিকে, একদম সোজা। চোখ নেই, তবুও মনে হলো তাকিয়ে আছে, দেখছে। শুধু তাকিয়ে না, চিনছে। নিহারিকার বুক ধক করে উঠল। তার হাত নিজের অজান্তেই শক্ত হয়ে গেল ইনায়ের গায়ের উপর। ইনায়া তখনও নিষ্পাপ হাসিতে খেলছে, কিছুই টের পাচ্ছে না। এটা কি? মনে মনে বলতে চাইল নিহারিকা, কিন্তু শব্দ বের হলো না। হঠাৎ ওই সাদা অবয়বটা এক পা এগোলো, কোনো শব্দ নেই, মাটি ছুঁয়েও যেন হাঁটছে না। আর ঠিক তখনই নিহারিকার মাথার ভেতর ঝলক দিয়ে উঠল একটা স্মৃতি। সেই দিন তামান্নার আস্তানায় যাওয়ার আগে দুটো তাবিজ আসার কথা ছিল হুজুরের কাছ থেকে, কিন্তু ভুলে ইরফানকে হুজুর একটা তাবিজ দিয়েছিল। নিহারিকা জানতো তাবিজ তাদের দুজনেরই দরকার, কিন্তু ইরফানের ক্ষতির ঝুঁকি না নিতে সে ইরফানকেই তাবিজ পরিয়েছিল, নিজে পড়েনি। ঝুঁকি থাকা সত্ত্বেও তাবিজ না পড়েই চলে গিয়েছিল সেই অভিশপ্ত জায়গায়। তামান্নার সামনে দাঁড়িয়েছিল, কালো জাদুর ঠিক মাঝখানে। নিহারিকার চোখ বড় হয়ে গেল। উপলব্ধি করতে পারল যেই ভয়টা সে এতদিন পাচ্ছিল সেটাই গ্রাস করছে। তার বুকের ভেতর ঠান্ডা ভয় জমে উঠল। তাহলে এটা কি সেই হিসেব যা নেওয়ার ছিল, এখন তা নিতে এসেছে? হঠাৎ সেই অবয়বটা আরেকটু এগিয়ে এলো। এবার স্পষ্ট দেখা গেল কাপড়ের ভেতর থেকে কিছু একটা নড়ছে, যেন ভেতরে কেউ শ্বাস নিচ্ছে কিংবা নড়ছে। নিহারিকার চোখে পানি চলে এলো, ভয় না, একটা অদ্ভুত উপলব্ধিতে। সব শেষ হয়ে যায়নি। মনে মনে বলল সে, কিছু একটা বাকি আছে। তার আঙুল কাঁপতে কাঁপতে ইনায়ের মাথায় বুলিয়ে দিল, বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরল তাকে। ঠিক তখনই ইরফানের ডাকে চমকে উঠল নিহারিকা। নিহা! এক ঝটকায় যেন সব কিছু কেঁপে উঠল। নিহারিকা তাকালো আবার সেই জায়গাটার দিকে, কিছুই নেই। ভাঙা চায়ের দোকানটা আগের মতোই নিশ্চুপ দাঁড়িয়ে। ধানের ক্ষেতগুলো বাতাসে দুলছে, যেন কিছুই ঘটেনি। ইরফান দরজা খুলে ভেতরে ঢুকলো, অবাক হয়ে তাকালো নিহারিকার দিকে। কি হয়েছে? এত ফ্যাকাশে দেখাচ্ছে কেন? নিহারিকা কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে, তারপর খুব আস্তে, খুব গভীর একটা নিঃশ্বাস নিল। ঠোঁটে একটুখানি হাসি ফুটল, কিন্তু চোখে রয়ে গেল অদ্ভুত এক ছায়া। কিছু না, চলুন। ইরফান কিছু বুঝলো না। গাড়ি স্টার্ট করলো। গাড়িটা আবার মহাসড়কে উঠে ছুটতে শুরু করলো তাদের নতুন জীবনের দিকে। আর পেছনে পড়ে রইল সেই নির্জন জায়গা, যেখানে হয়তো এখনো দাঁড়িয়ে আছে কিছু একটা অপেক্ষায়। কারণ সব যুদ্ধ শেষ হলেই গল্প শেষ হয় না, কিছু গল্প আবার শুরু হওয়ার জন্য অপেক্ষা করে। নিহারিকা ধীরে চোখে গড়িয়ে আয়নার দিকে তাকালো, যেখানে সে দেখতে পেল সেই অবয়বটা। না, দেখা গেল রক্তাক্ত সাদা কাপড়টা উড়ে উড়ে তাদের গাড়ির পেছনেই ছুটছে, যা শুধু নিহারিকাই দেখতে পাচ্ছে। সমাপ্ত, অপ্রত্যাশিত সমাপ্ত, তাই না? কিছু কিছু গল্প এমনই সমাপ্তি ডিজার্ভ করে। এতদিন ইরফান কবির ও নিহারিকাকে ভালোবেসে যারা পড়েছেন, ভালোবেসেছেন, সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন। তাদের যাত্রা এ পর্যন্তই। বিদায়। আবারও কোনো নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের মাঝে।